ভারত একটি দুর্বল বাংলাদেশ দেখতে চায়। এটি তাদের রাজনীতির কৌশল, তাদের আন্তর্জাতিক নীতির কৌশল, এবং বাংলাদেশ ভারতের অভ্যন্তরীণ রাজনীতির জন্য গুরুত্বপূর্ণ। আপনি প্রিয়াঙ্কা গান্ধীর সর্বশেষ মন্তব্য দেখেছেন। নরেন্দ্র মোদীর রাজনৈতিক চর্চার একটি গুরুত্বপূর্ণ জায়গা বাংলাদেশ ভারতের রাজনীতির দেখতে চায়। দুই হচ্ছে, আমি পাকিস্তান ফেরত অফিসারদের কথা বলেছি, কিন্তু বাংলাদেশের মুক্তিযোদ্ধা অফিসারদের ক্ষমতা লিপ্সা বাংলাদেশকে কোথায় নিয়ে গেছে, সেনাবাহিনীকে কোথায় নিয়ে গেছে, রুশ ভাই ঠিক বলেছেন। এটি আমরা অনেক সময় বলি না। আপনি যতগুলো কু পাল্টা কু হয়েছে ৭৫-এর ৩ মাসে কিংবা পরবর্তীতে জিয়াউর রহমানের শাসন আমলে, কাজেই সেনাবাহিনীর ভেতরে যে খুন খারাপি হয়েছে ক্ষমতার জন্য, এবং তাদের কারো কারো কিন্তু আপনি বিশ্বাস করতে পারবেন না কি রাজনৈতিক চেতনা দ্বারা তারা ধাবিত হতেন। আমি অনেকের গল্প জানি, অবিশ্বাস্য, মানে স্বাধীন গণতান্ত্রিক বাংলাদেশের সাথে মানানসই না। একটি সামরিক বাহিনীর সদস্যরা ঢাকা ময়মনসিংহ বাস সার্ভিস চালু করেছিলেন সেই টাকা দিয়ে কুয়ের অর্থ যোগান দেওয়ার জন্য। এই লেভেল পর্যন্ত বাংলাদেশ। কাজে আজকে যে বাংলাদেশ সেনাবাহিনী অটুট আছে এবং একটি পেশাদারী বাহিনীর রূপে আছে, এটি কিন্তু একটি আশ্চর্যজনক ঘটনা, তার উপর দিয়ে যে অত্যাচার আমরা করেছি। আচ্ছা, আর আরেকটা জিনিস হচ্ছে যে ৩, আপনি জিজ্ঞেস করেছেন কেন ভারতে আশ্রয় প্রশ্রয় পায়। এর কারণ হচ্ছে বাংলাদেশে ভারতের একটা অনুগত রাজনৈতিক দল আছে। সেই দলকে দিয়ে সে ৭১-এ ঘটনা ঘটাতে পারে, সেই দল ৭৫-এর পরিবর্তনের পরে তার হয়ে ময়মনসিংহ সীমান্তে যুদ্ধ করতে পারে, সেই দল ক্ষমতায় থাকা অবস্থায় নদী, পথঘাট, সীমান্ত সব দিয়ে দিতে পারে, এবং বলতে পারে স্বামী স্ত্রীর সম্পর্ক। সেই দলের সকল সদস্য এখন পাসপোর্টবিহীন অবস্থায় ভারতে যাতায়াত করতে পারে এবং আশ্রয় প্রশ্রয় পেয়েছে, বাড়ি ভাড়া নিয়েছে, নেত্রীর সাথে দেখা করতে যায়, আবার হেঁটে নাকি বাংলাদেশ ঢুকবে এইসব বলে। কাজেই এটি একটি বাস্তবতা। এই বাস্তবতা মেনে বাংলাদেশের রাজনীতিটা করতে হবে। তার মানে কি আমরা ঝুঁকির মধ্যে আছি এখনো? আমরা তো ভয়ঙ্কর ঝুঁকির মধ্যে আছি, কেননা এই দেশে আবার তার তাবেদার আছে, তার দাস আছে, তারা কালচারাল ফ্যাসিস্ট, তারা বুদ্ধিজীবী, তারা অর্থনীতিবিদ, তারা অধ্যাপক, এবং এদের আবার স্বার্থ জড়িত আছে একটি রাজনৈতিক দলের সাথে। তারা ওই দলটিকে আবার কোনোভাবে যদি স্থান পাওয়াতে পারেন তাহলে তারা বেনিফিশিয়ারি হবেন, এবং তারা আপনার জীবনকে অতিষ্ঠ করে রাখবে। তারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ভয়ভীতি ছড়াবে, এবং বাস্তবে কি ঘটবে জানি না, কিন্তু এর একটি মানে কি ঘটবে তা নির্ভর করছে এখন যারা সরকারে আছেন এবং যারা বিরোধী দলে আছেন তাদের উপরে। দেখুন, আপনি এবার আপনার প্রশ্নের উত্তরে বলি, যে এই ১৪০০ মানুষ জীবন দিয়েছে তারা কি পেয়েছে? কিছুই পায়নি। আপনি মাসোহারা যা দিচ্ছেন, এটি দিয়ে শেখ হাসিনার শাসনের পতন ঘটানো লড়াকু নায়ককে আপনি মর্যাদা দিচ্ছেন? এর বিনিময়ে বিএনপি ক্ষমতায় এসেছে, এর বিনিময়ে জামাত ইসলামীর মতো একটি বিতর্কিত দল লিডার অফ দ্য অপোজিশন হয়েছে, মানে সংসদের বিরোধী দল হয়েছে। এর বিনিময়ে এই ৩৬-৪০ দিন রাস্তায় আন্দোলন করা ছেলেরা সংসদ সদস্য হয়েছে, যে মাঝ নদী থেকে, মাঝ সমুদ্র থেকে ফেরি ঘুরিয়ে আনে তার যাতায়াতের জন্য। এক বোতল পানি কেনার ক্ষমতা ছিল না ৫ই আগস্টের আগে। কাজেই কারা বেনিফিশিয়ারি হয়েছে আমরা তো চোখে দেখতে পাচ্ছি। এখন আপনি যদি চেতনার কথা জিজ্ঞেস করেন, যার সন্তান গেছে চেতনা তার কাছে আছে, যারা যেই ছেলেগুলো অন্ধত্ব বরণ করেছে চেতনা তার কাছে আছে, আর বাকি সবাই এই আওয়ামী লীগ যেরকম মুক্তিযুদ্ধের চেতনা ব্যবসা করেছে, বাকি সবাই, প্রায় সবাই জুলাই চেতনার ব্যবসা করেছে গত ২ বছর। প্রফেসর ইউনূস উড়ে এসে জুড়ে বসেছে, যার সাথে আমাদের গণ অভ্যুত্থানের কোনো সম্পর্ক ছিল না। তার যে অন্তর্বর্তী সরকারের সদস্যরা, তাদের ৮০% গণ অভ্যুত্থানের সাথে কোনো সম্পর্ক ছিল না। আপনার কি ধারণা ১৮ বছর ২৬ বছরের তরুণরা এই উপদেষ্টাদের নাম জানতো? এই উপদেষ্টারা কোত্থেকে এলো, এবং এই উপদেষ্টারা ১৮ বছর কি কাজ করলো, এবং তিনি বিচারটিকে ত্বরান্বিত করতে পারলেন না কেন, তিনি সংস্কার এগাতে পারলেন না কেন, তার শাসনামলে এত দুর্নীতি হলো কেন, অর্থপাচার হলো কেন? এই প্রশ্নগুলোর উত্তর তাদের দিতে হবে। দেখুন, সুশীল বলে একটা শব্দ আমরা বের করেছি, তাকে প্রশ্ন করা যাবে না। আওয়ামী লীগ, অন্যান্য দলকে প্রশ্ন করা যাবে, বিএনপিকে প্রশ্ন করা যাবে, সুশীলদেরকে আপনার প্রশ্ন করতে হবে। এই যে টকশোতে এসে সিনিয়র সাংবাদিক বলে কিছু লোক বাজারজাত করার চেষ্টা করেন বিভিন্ন বয়ান, অত্যন্ত অসত্য তথ্য দিয়ে, তাদের তেমন কোনো তথ্যই নাই, তারা একটা বয়ান বিক্রি করেন। এগুলো মিডিয়ার বন্ধ করতে হবে। আমরা মিডিয়াকে পারি নাই একটি পেশাদারি মিডিয়া হতে, বিএনপির মিডিয়া হতে হবে না। এখন
বিএনপির যে কোনো অনুষ্ঠানে গেলে বোঝা যায় মিডিয়া বিএনপির মিডিয়া হতে চাচ্ছে, এনসিপির মিডিয়া হতে চাচ্ছে। আপনাকে কে বলেছে? কাজেই আমরা জুলাই থেকে যা শিখেছিলাম তার মানে আমি বলবো যে 10-এর মধ্যে আমরা 2-এ আটকে গেছি। আমরা প্রতিষ্ঠানগুলোর সংস্কার করতে পারিনি। আমরা এই যে আপনার সাংবিধানিক কমিশনগুলো তার নিয়োগ প্রক্রিয়া নিয়ে কোনো ঐক্যমত্যে পৌঁছতে পারিনি। এখন সংস্কার পরিষদ হবে নাকি সংশোধন, এই বিতর্কে আমরা কাটিয়ে দিলাম। মানুষের একটা ধৈর্যের সীমা আছে এবং এই যে পতিত পলাতক শক্তিকে নিয়ে মানুষ তাদের কথা বিশ্বাস করতে শুরু করেছে, এর পুরো ব্যর্থতা এই সরকার যারা এখন ক্ষমতায় আছেন এবং যারা রাজনীতির মঞ্চে আছেন তাদের। মানুষ তাদেরকে 100% সুযোগ দিয়েছিল একটি নতুন বাংলাদেশ গড়ার। সেই নতুন বাংলাদেশ না গড়ে তারা তাদের নিজস্ব রাজনীতি এবং সুবিধাবাদ কায়েম করতে চেয়েছেন। দেখুন, আমাদের একটা মানে আয়রনি বলি আপনাকে, যে যখন ক্ষমতায় থাকে তার একটা ঘোর চেপে বসে। ঘোরটা কি জানেন? যে এই ক্ষমতাটা চিরস্থায়ী, অতএব যা যা করব আমার জন্য করব। তাকে চেয়ারে রেখে উনি চিন্তাটি করেন। উনি একবারও ভাবেন না এই চেয়ারটা ক্ষণস্থায়ী, এই চেয়ারটাতে আগামীতে কেউ বসবে। তো এই একই ঘোর আমাদের পেয়ে বসেছে। আপনি মানবাধিকার কমিশন যেটি হয়ে গেছিল সেটিকে বন্ধ করলেন। আপনি মানে বিচার বিভাগ পৃথকীকরণ, স্বাধীন বিচার বিভাগ বন্ধ করে দিলেন। আপনি দুর্নীতি দমন কমিশনে নিয়োগ দিতে পারছেন না, কিন্তু আপনি বাংলাদেশ ব্যাংকে একটা নাটকীয় নিয়োগ দিতে পেরেছেন। ক্রিকেট বোর্ড আপনার কাছে প্রায়োরিটি হয়ে গেছে। এই যে বিসদৃশ জিনিসগুলো, শোনেন, আমাদের একটা ম্যানেজমেন্ট ক্যাপাসিটির সংকট রয়েছে। প্রফেসর ইউনূসের সরকারে এটি আমরা ভয়ঙ্করভাবে দেখেছি। এই যে আপনি বলছিলেন বিচার কেন ত্বরান্বিত হচ্ছে না, বিচার ত্বরান্বিত হওয়ার জন্য তারা কি করেছেন? আপনি ওই সময়ে যিনি আইন মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন তিনি আসলে কি কাজ করেছেন? এই প্রশ্ন আপনাকে করতে হবে।